আর্থিক খাত সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের, বড় সুযোগ বললেন ডক্টর ইউনূস। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরকালে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। আরও থাকছে রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এ বৈঠকে ডিজিটালাইজেশন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্ক জোরদার, সৌর বিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সদর দফতরে সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। দুই দেশের ব্যবসা, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ব্যক্তিদের। এরই মধ্যে ধরা পড়েছে কয়েকজন। জব্দ করা হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। র্যাব সদর দফতর বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ করে চালানো হচ্ছে অভিযান। আরও থাকছে দীপু শিকদারের বিশেষ রিপোর্টে। রাজশাহীর বোয়ালিয়া এলাকায় 5 আগস্ট সরকার পতনের শেষ মুহূর্তে আন্দোলন দমাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছিলেন এক ব্যক্তি। ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। জহিরুল ইসলাম রুবেল নামের ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত 4 আগস্ট একই আন্দোলনে গুলি চালানোর নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ। গত 15 সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল ছিল এই উত্তরার রাজপথ। উত্তরার যে 11 নম্বর সেক্টর, আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই পিছনের এই জায়গাটি থেকে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে ছিল অবৈধ অস্ত্র এবং অনেক বহিরাগতই কিন্তু এই মিশনে অংশ নিয়েছিল। যা এই গুলিবর্ষণের নেতৃত্ব দানকারী রুবেলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর বল প্রয়োগ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে গুলি চালানো অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই আছে র্যাবের জালে। যে সকল অত্যাধুনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র কিন্তু আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে, যেমন AK-47 মতো অস্ত্র তাদের হাতে ছিল। সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতার উপরে কিন্তু তারা গুলিবর্ষণ করেছিল এবং আরও অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু তারা মহড়া দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল এবং তাদেরকে আমরা মোটামুটি শনাক্ত করে ফেলেছি। এখন আমাদের অভিযানগুলি পরিচালনা আছে। র্যাব এ পর্যন্ত 5-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন রাজশাহীর বোয়ালিয়ার গুলির ঘটনায় জহিরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের একই ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ, উত্তরা 3 নম্বর সেক্টরে দেলোয়ার হোসাইন রুবেল, চট্টগ্রাম কোতোয়ালিতে গুলির ঘটনায় সোলাইমান বাদশা, শাহবাগ ও আশপাশের এলাকায় গুলি চালানো সৈয়দ মোশাররফ হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি, পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকেই শনাক্ত করেছি এবং আশা করছি যে অচিরেই আমরা আরও অনেকেই গ্রেফতার করতে সক্ষম হব। বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যে সকল আগ্নেয়াস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সিডিএর অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন। মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশার অনুমোদন নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালামের এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে তখন দেখা যায় বিল্ডিং হয়েছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি। কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে ফেলছে, আগে ক্ষমতা দেখা করে ফেলছে। এখন যেহেতু একটা ভালো অদর হয়েছে হয়তো ইয়াটা, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়মনীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই এক্সিডেন্টের জন্য ও দায়ী। ও 100 বার ফোন করছে পিডিকে, এই যে হাবিবকে ফোন করে বলে তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর হার বেশি। শিশুদের তুলনায় বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। ডেঙ্গু জ্বরে নারীদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি। শুধু রাজধানী নয়, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ ধারণ করবে অক্টোবর মাসে। মাহমুদ হাসানের প্রতিবেদন। আব্দুর রহমান টঙ্গী থেকে এসেছে। বয়স এখনও 2 হয়নি। জীবনের এই স্বল্প সময়ে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত। হাতে ক্যানোলা নিয়ে নির্বাক শুয়ে আছে হাসপাতালের বিছানায়। 3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, 102, 4 নাপা খাওয়াইছি, সাপোসিটার দিছি, জ্বর পড়ে না। আব্দুর রহমানের মতো আরো অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এই জ্বর আসে, এই জ্বর যায়, টেস্ট করাইছি, রিপোর্ট পাইছি, আজকে ডেঙ্গু ধরা পড়ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের তুলনায় শিশুদের ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার কম। তবে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। গতবার যেমন ডেঙ্গুতে আমরা দেখেছিলাম ডেঙ্গু জ্বর, কিন্তু বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতেছে, সাথে প্রেশার কম। কিন্তু এইবার ওইটা দেখতেছি না, বাট এইবার আমরা যেটা দেখতেছি বাচ্চা শকে চলে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশ থেকে শিশুদের পাশাপাশি নানা বয়সের রোগীরা আসছেন হাসপাতালে। জ্বরটা কমতেছে না। এভাবে 3 দিন ছিল, 3 দিন পরে তো পরীক্ষা করে দেখলাম, এখানে আসি পরীক্ষা করলাম, ওখানে ডেঙ্গু ধরা খাইছে আর কি। 104 ডিগ্রি ছিল জ্বর। ডেঙ্গু টেস্টটা আমার ইনফরমেশন করানোর কারণে এটা আমার সহ্য হচ্ছিল না জ্বরটা। 2023 সালে মৃত্যুর হার 0.50 হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে 0.53। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। 2000 সাল থেকে আমরা কিন্তু প্রতি বছরই কম বেশি ডেঙ্গু দেখছি। যারা নীতি নির্ধারক আছেন বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা প্রতি বছরই বলেন যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কিন্তু আসলে ফলাফল দেখি না। সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হতে পারে, আরও 2 মাস আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যখন ফিরছি তখন যা থাকছে: লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৭২, আহত অন্তত ৪০০। আবারও আমন্ত্রণ একুশের সংবাদে। এস আলম গ্রুপ সহ ৬ কোম্পানির খেয়াল খুশির উপর নির্ভর করছে ভোজ্য তেল ও চিনির বাজার। সিন্ডিকেট করে অতি মুনাফা লুটছে তারা। ভোক্তারা চান সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা। প্রতিযোগিতামূলক বাজার তৈরির কথা বলছেন বিশ্লেষকরা। যদিও ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণই আছে এই দুই পণ্যের দাম। মেহেদী হাসানের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থবছরে দেশে $2.89 বিলিয়ন ভোজ্য তেল আমদানি হয়েছে, যার 80% করেছে টিকে, সিটি, এস আলম এবং মেঘনা গ্রুপ। এ সময় চিনি আমদানি হয়েছে $1.02 বিলিয়ন। এর মধ্যে মেঘনা গ্রুপ একাই 41% এবং সিটি গ্রুপ 29% আমদানি করেছে। বাকিটা আমদানি করে এস আলম সহ আরও 3 গ্রুপ। এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দায়িত্বটা নিয়ে যদি দুই একটা উত্তম মাধ্যম দিত, তাহলে আবার মনে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। যদি ইচ্ছা করে সেনাবাহিনী সিন্ডিকেট ভাঙতে পারে। যখন মিডিয়া কর্পোরেট হাউসের মধ্যে যায় তখন সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট ভাঙতে হলে আগে মিডিয়াকে কর্পোরেট হাউস থেকে বের করতে হবে। এদিকে গত 1 বছরে বিশ্ববাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে 35%। বিক্রি হচ্ছে $0.9 তথা 105 টাকায়। কিন্তু দেশের বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমেছে মাত্র 4.57%। লিটার প্রতি বিক্রি হচ্ছে 167 টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম 30% কমে এখন $0.40 বা বাংলাদেশি মুদ্রায় 47 টাকায় নেমেছে। কিন্তু দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র 7% কিছু বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 130 টাকায়। তবে বিশ্লেষকদের মতে ক্রুড ও রিফাইন পণ্যের শুল্কের পার্থক্যের কারণেই সিন্ডিকেশনটা গড়ে উঠেছে। এ বাজারকে প্রতিযোগিতামূলক করতে হবে। ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা বারবার করে বলছি যে এই ধরনের পণ্যে, বিশেষ করে যেগুলো নিত্য পণ্য হিসাবে ঘোষিত, এগুলোকে অন্তত ট্যারিফ ব্যারিয়ারের আওতা বাইরে নিয়ে যাওয়া। এটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এত শক্তিশালী, এটা ভাঙার জন্য এক ধরনের সংগ্রাম লাগবে। টিসিবিও তো ভালো কাজ করতে পারেনি। টিসিবি তো একটা ছিল যে না, সরকার নিজে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এই তাদের মাধ্যমে নিয়ে এসে। তবে ট্যারিফ কমিশন বলছে 1 বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য 15% কমলেও ভোজ্য তেলের মূল্য প্রায় 10% বেড়েছে। সাথে অপরিশোধিত চিনিতে 59% এবং ভোজ্য তেলে 15% শুল্ক দিতে হয়। এডিবল অয়েল এবং চিনির যে ইন্টারন্যাশনাল প্রাইস 1 সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে এবং 1 মাসে যদি চিন্তা করেন সেটাতে আরও বেশি বৃদ্ধির প্রতিফলন আমরা দেখব। যে কোনো ব্যবসায়ী চাইলেই এ দুপণ্যের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বলেও জানান এই সরকারি কর্মকর্তা। ক্যাপিটালটা একটা বিরাট ইস্যু, যেটা একটা বড় ক্যাপিটালের বিজনেস। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর্থিক খাত সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের, বড় সুযোগ বললেন ডক্টর ইউনূস। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।